তো আমরা মিডওয়াইফারি অবস্টেট্রিক নার্সিংয়ের মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা একটু এই সাবজেক্ট থেকে কিছু কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় এসেছে এগুলো আমরা একটু খেয়াল করব। তো আমরা দেখি বন্ধুরা যে প্রেগনেন্সি রিলেটেড যে সাইনগুলো আছে সেই সাইনগুলো নিয়ে পরীক্ষায় আসছে। তো আমরা দেখি ব্লুইশ ডিসকালারাইজেশন সার্ভিক্স ভ্যাজাইনা চ্যাডুক সাইন, অর্থাৎ যে ফিজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে যে আমাদের ভ্যাজাইনাল যে চেঞ্জগুলো হয়, পরিবর্তনগুলো হয়, সেগুলো নিয়ে পরীক্ষায় আসছে। এছাড়া হচ্ছে আমাদের যে ইউটেরাস সফটওয়্যার হয়ে গেলে কি হয়, হেডাস সাইন হয়ে যায়। তারপর আমাদের এই যে সামটাইম সার্ভিক্স গোল্ডেন সাইন কখন হয়। এরপর আমাদের আর একটা কোশ্চেন হচ্ছে রিবাউন্ড সেন্সরি ইউটেরাইন পালপেশন, যে কি এটা হচ্ছে ব্যালন্সমেন্ট। ফিটাল মুভমেন্ট থেকে কোশ্চেন আছে, সেখানে হচ্ছে যে প্রথম যে বাচ্চার নড়াচড়া আমরা শুনতে পাই সেটা কোন সময় হয়ে থাকে, সেটা কুইকিং এটা। তো পরবর্তী যে আসে ইডিডি, আমাদের ইডিডি হিসাব করা হয় কিভাবে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু দেখা যাবে যে কোন কোন বিষয়গুলো আমরা পরীক্ষায় আসছি। তারপরে ফান্ডাল হাইট, কখন কোন সময় ফান্ডাল হাইট আম্বিলিকালসে চলে আসে। এছাড়া আমাদের এএনসি ভিজিট নিয়ে কথা আসে। নর্মাল ডিউরেশন প্রেগনেন্সির কথা আসছে। তারপর নর্মাল কালার অ্যামনিওটিক ফ্লুইডের কালার নিয়ে আসছে পরীক্ষায়। মিকোনিয়াম স্টেন ফ্লুইড ইন্ডিকেশন ফিটাল ডিস্ট্রেস, অর্থাৎ মিকোনিয়াম স্টেন নিয়ে আসছে। এরপর নর্মাল ওয়েট প্লাসেন্টার নর্মাল ওয়েট নিয়ে আসছে। তো প্লাসেন্টার সম্পর্কে আমাদের কিছু আরও পড়তে হবে। এরপর আম্বিলিকাল কর্ড, আম্বিলিকালের কর্ড কয়টা থাকে, আর্টারি ভেইন, এগুলো নিয়ে পরীক্ষায় কিন্তু আসছে রিপিটেডলি। আমরা সালগুলো উল্লেখ করেছি কোন কোন কোশ্চেনগুলো আসছে। এরপর লেবার ডেলিভারি পোস্টপার্টাম নিয়ে কী কী কোশ্চেন আমাদের পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ অফ ফার্স্ট স্টেজ সার্ভিসাইজেশন, মানে ফার্স্ট স্টেজ কখন থেকে শুরু হয় এবং কখন শেষ হয়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। সেকেন্ড স্টেজ কখন শুরু হয়, থার্ড স্টেজ ম্যানেজমেন্ট কী কী, অক্সিটোসিন অ্যাডমিনিস্ট্রেশন আমরা কখন করব, তো এইটা। তারপরে লোকিয়া, আমাদের লোকিয়া যে সিক্রেশন হয়, যে কী কী লোকিয়া কোনটা আছে এবং কতদিনে কী সিক্রেশন হয়, লোকিয়া রাবরা কতদিনে হয়, সেরোসা কতদিনে হয়, অ্যালবা কতদিনে হয়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। প্রাইমারি পিপিএইচ, এবার পিপিএইচ নিয়ে আমাদের পরীক্ষায় আসছে। এরপর আমাদের আসছে মোস্ট কমন কজ অফ প্রাইমারি, তারপরে ড্রাগ চয়েস ফর এক্লামশিয়া, এবং এক্লামশিয়ার ক্ষেত্রে যে ড্রাগের ম্যানেজমেন্ট আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের আসতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি, অ্যান্টিরক্সিন ক্যালসিয়াম গ্লুকোনেট, ম্যাগনেসিয়াম সালফেটের যে টক্সিসিটি হয় সেটা নিয়ে আমাদের পরীক্ষায় আসবে। মেডিকেশন ট্রাম দ্য অনসেট অফ দ্য ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল, কমন ক্লিনিক্যাল সিমটম অফ মেনোপজ আছে, মেনোপজ কখন হয়, হট ফ্লাশনেস কখন হয়, এই যে শুরু কখন হয়, শেষ কখন হয়। তো এই বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন হয়েছে। সুতরাং আমরা একটু মেইন বিষয়ে চলে যাব। মিডওয়াইফারি অবস্টেট্রিক নার্সিংয়ের যে থাকবে মিডওয়াইফ কী, প্রফেশন কী, এগুলো নিয়ে আমাদের বেশি কিছু দরকার নেই। মিডওয়াইফকে এগুলো আমরা জানি। তো আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিলোসফি অফ মিডওয়াইফ কী কী নিয়ে কাজ করে। এছাড়া হচ্ছে পিলার্স অফ মিডওয়াইফের পিলারগুলো কী কী, এইটা নিয়ে আমাদের পরীক্ষায় থাকতে পারে। 6 পিলার অফ মিডওয়াইফ, এই যে কী কী পিলারগুলো আছে। ওমেন সেন্টার কেয়ার যেটা থাকবে সেটা ওমেন সেন্টার কেয়ার, রেসপেক্ট, ডিগনিটি, কন্টিনিউটি অফ কেয়ার, পোস্টপার্টাম, এভিডেন্স বেস প্র্যাকটিস, তারপরে পার্টনারশিপ, কমিউনিকেশন, সেলফ কোয়ালিটি কেয়ার, এই বিষয়গুলো মিডওয়াইফের প্রধান লক্ষ্য। এরপরে আমরা আসি, এরপর আমাদের যে এই সাবজেক্টের পড়াশোনার যে সামারি, যেহেতু আমাদের পরীক্ষা এই জন্য নার্সিং সাবজেক্ট রিলেটেড, তাই নার্সিং রিলেটেড যে কথাগুলো থাকবে সেগুলো বেশি থাকবে। তো আইসিএম, মিডওয়াইফারি ইন্টারন্যাশনাল প্রফেশনাল অর্গানাইজেশনকে কী বলা হয়, আইসিএম, এটা পরীক্ষায় থাকতে পারে অনেক সময়, অথরাইজেশনও জানতে চাই। এরপর আমরা আসি এমএমআর, ম্যাটারনাল মর্টালিটি ডেথ। তো ম্যাটারনাল মর্টালিটি থেকে আমরা কতদিন পর্যন্ত ম্যাটারনাল মর্টালিটি বলা হয়, এটা আমার পরীক্ষার একটা ছোট্ট বিষয় যেটা আমার মনে রাখতে হবে। অর্থাৎ প্রেগনেন্সি চলাকালীন অথবা প্রেগনেন্সি শেষে 42 দিনের ভিতরে, প্রেগনেন্সি শুরু থেকে ডেলিভারি হওয়ার 42 দিন পর্যন্ত যে পিরিয়ড, এটাকে ম্যাটারনাল মর্টালিটি। এই সময় যদি মা মারা যায় কোনো কারণে, তাহলে সেটা ম্যাটারনাল মর্টালিটির ভিতরে গণ্য করা হবে। তো বর্তমানে ম্যাটারনাল মর্টালিটি বাংলাদেশে হচ্ছে লাখে 123 জন, এটা হচ্ছে আমার জানার বিষয়। লাখে 123 জন, 1 লক্ষ লাইভ বার্থের ভিতরে 123 জন ম্যাটারনাল ডেথ হচ্ছে এখন পর্যন্ত, এটা বর্তমান সর্বশেষ সার্ভে। সুতরাং আমরা মনে রাখবো। এর মেজর কজেস কী কী, ম্যাটারনাল মর্টালিটির মেজর কারণগুলো হচ্ছে হেমোরেজ, পিপিএইচ হতে পারে, আর কিছু হতে পারে হাইপারটেনসিভ ডিসঅর্ডার কী কী থাকতে পারে, ওই যে এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, এগুলো। এরপর সেপসিস,
পিওর পিরিয়াল সেপসিস হতে পারে, অবস্ট্রাকটেড লিভার হতে পারে, লিভার চলাকালীন কমপ্লিকেশন অফ অ্যাবর্শন হতে পারে, তারপর আমার ইন্ডিকেশন অফ কজেস অন্য অন্য মেডিকেল আরও কন্ডিশন হতে পারে যেটা প্রেগনেন্সি রিলেটেড কারণ হিসেবে দাঁড়ায়। এরপর আমাদের পরবর্তী জানা হয় ফিটাল ডেভেলপমেন্ট কি। ফিটাল ডেভেলপমেন্ট কখন কি হয় এই বিষয়গুলো আমরা জানি। তো ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার আমরা একটু পড়বো, কোন ট্রাইমেস্টারে কি হয় সেই বিষয়গুলো নিয়ে আমার একটু ছোটোখাটো জানা দরকার। যেমন ফার্স্ট ট্রাইমেস্টার কখন বলা হয়, 0 থেকে 13 সপ্তাহ পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টার। টাইম পিরিয়ড নিয়ে এটা কিন্তু আমার কোশ্চেনে আসবে, ফার্স্ট ট্রাইমেস্টার কত সময়। এরপর আসবে আমার ফার্স্ট ট্রাইমেস্টারে কী কী হতে পারে মেজর ইভেন্ট। ফার্স্ট ট্রাইমেস্টারে কী কী হয়, ইমপ্লান্টেশন হয়, তারপর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, এবং হচ্ছে অর্গান ফাংশনিং এই সময়টাতে হয়ে থাকে। সুতরাং আমার কিন্তু এক্সাম্পল কী কী হতে পারে, ফার্স্ট ট্রাইমেস্টার মেজর অর্গান ফাংশন, আমার ট্রু ফলসটা এটা থাকতে পারে। সুতরাং আমার ফার্স্ট ট্রাইমেস্টার সময় কত এবং কী কী ডেভেলপমেন্ট হয়, মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ইমপ্লান্টেশন হয় এবং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট শুরু হয়, এমব্রায়ো এবং ডেভেলপমেন্ট, অর্গান ফাংশন, মেজর অর্গান ফরমেশন এই সময় হয়ে থাকে। সেকেন্ড ট্রাইমেস্টার আমরা কখন বলবো, 14 থেকে 27 সপ্তাহ পর্যন্ত আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার। তো সেকেন্ড ট্রাইমেস্টারতে কী হয়, র্যাপিড ফিটাল গ্রোথ, দ্রুত ফিটাল গ্রোথ হয়ে থাকে, ইনক্রিজ ফিটাল মুভমেন্ট শুরু হয়, প্যাসিভ স্কেলেটাল মুভমেন্ট শুরু হয়, ইনক্রিজ ইন ম্যাটারনাল অ্যাওয়ারনেস অফ ফিটাল মুভমেন্ট। এই সময় কী হয়, মায়ের যে আমরা কি 16 থেকে 20 সপ্তাহ পর্যন্ত কুইকিং, বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারে। আমি কি দেখি কুইকিং, প্রথম ফিটাল মুভমেন্টকে বলা হয় কুইকিং বলা হয়। এটা কিন্তু আমার পরীক্ষায় আসে, কুইকিং, বাচ্চার নড়াচড়াকে কি বলা হয়। এরপর যে কত সময় পর্যন্ত হয় এই পর্যন্তই পরীক্ষায় কিন্তু আসছে অলরেডি, সুতরাং আমরা একটু খেয়াল করব। থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 28 সপ্তাহ থেকে ডেলিভারি পর্যন্ত, এটা মেইনলি থার্ড ট্রাইমেস্টারে ধরা হয়। এছাড়া আরও ট্রাইমেস্টারগুলো আরও ভাগ আছে, ছোট ছোট অনেকগুলো। তো মেজর যে বিষয়গুলো সেটা এটা ধরা হয়। তো এই হিসাবটা একটু কম বেশি হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, সেটা আপনারা একটু খেয়াল করে নেবেন। বোর্ড কোশ্চেন যেটা আসছিল যে এখান থেকে থার্ড ট্রাইমেস্টারে কি হয়, যে আম্বিলিকালের পর্যন্ত কখন ওঠে, ফিটা ফান্ডাস এবং আম্বিলিকাস সমান সমান থাকে কত থেকে 20 থেকে 22 সপ্তাহ পর্যন্ত, এটা পরীক্ষায় আসছে, আমরা একটু খেয়াল করব। এছাড়া আরও কী কী পরিবর্তনগুলো আসছে আমরা কোশ্চেনগুলো দেখেছিলাম, সেটা হচ্ছে সার্ভাইকাল চেঞ্জ। প্রেগনেন্সির সময় হরমোনাল ভাস্কুলার চেঞ্জের কারণে সার্ভিক্সের কিছু পরিবর্তন হয়, ক্যারেক্টারিস্টিকগুলি কিছু পরিবর্তন হয়, এটাকে হচ্ছে সার্ভাইকাল চেঞ্জ বলা হয়। আর চ্যাডউইক সাইন, সার্ভিক্স এবং ভেজাইনা ব্লুইশ কালারাইজেশন, এটা একটু ব্লুইশ কালারাইজেশন হয়ে যায়, এই সাইনটাকে বলা হয় চ্যাডউইক সাইন, আমরা কি জানি। তারপর হেগার সাইন, এটা হচ্ছে ইউটেরাস লোয়ার ইউটেরাইন সেগমেন্টের নরম হওয়াকে হেগার সাইন বলা হয়, এটাও পরীক্ষাতে আসছে। গোল্ডেন সাইন করা হয়, সফটনেস অফ দ্য সার্ভিক্স গোল্ডেন সাইন, সার্ভিক্স এ নরম হওয়াকে, সার্ভিক্সটা নরম হয়ে থাকে এটাকে বলা হয় গোল্ডেন সাইন। মনে রাখার জন্য শর্টকাট একটু বলা হয়েছে, চ্যাডউইক সাইন, কালার, গোল্ডেন সাইন, সার্ভিক, তারপর হেগার সাইন, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, তিনটা কথা আপনারা একটু মনে রাখবেন। ডেভেলপমেন্ট এটা কি হচ্ছে, হিউটেরাসের জেনিটাল পালপেশন করার পর ফান্ডাস ডিসপ্লেসমেন্ট হয়ে আবার ফিরে আসে, এরকম রিবাউন্ড সেন্সেশনকে ডেভেলপমেন্ট বলা হয়। রিবাউন্ড সেন্সেশন, ঠিক আছে, রিবাউন্ড সেন্সেশনকে কি বলা হয়, এটা কিন্তু আমার পরীক্ষায় থাকতে পারে, অর্থাৎ আসছিল, ঠিক আছে, 2023-এ এই কোশ্চেনটা নিয়ে হয়েছে, আবার যে আমাদের সময় আসবে না, এটা আমার মনে রাখতে হবে। এরপর আমার ব্রেস্টের কিছু পরিবর্তন হয়, ব্রেস্ট ইনলার্জমেন্ট হয়ে থাকে, তারপর ইনক্রিজ ভাস্কুলারিটি বৃদ্ধি পায়, নিপল ইনলার্জমেন্ট হয়ে থাকে, নিপল বড় হয়, অ্যারোলা পিগমেন্টেড হয়, অ্যারোলা কালচে রং ধারণ করে, গ্রানুলার ডেভেলপমেন্ট এবং কোলোস্টাম ফর্মেশন, এই সময় কোলোস্টাম ফর্মেশন হয়ে থাকে। বেস চেঞ্জ, তো পরীক্ষায় থাকবে অ্যারোলা, এটা পিগমেন্টেশন বড় হয়ে যাতে বেস্টের সাইড যে কালো দাগ থাকে সেটাকে কি বলা হয়, এই ধরনের পরীক্ষায় কিন্তু থাকতে পারে অ্যারোলা। এরপর আমাদের ছোট ছোট কিছু কোশ্চেন আছে, আপনারা একটু চাইলে দেখতে পারবেন, বোর্ড কোশ্চেন সহ আমরা উল্লেখ করে দিয়েছি, ইনশাআল্লাহ এগুলো পড়লে আপনাদের সহজে মনে থাকবে। এরপর বেস্ট অ্যান্সার কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমি আপনাদের প্রোভাইড করব, অধ্যায়ভিত্তিক কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি না, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, নিজেদের প্র্যাকটিসের জন্য পড়তে হবে। এরপর আমরা আসি চ্যাপ্টার 2-তে কি বলা হয়েছে। চ্যাপ্টার 2 কি হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। এই যে অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে ইজ দ্য কেয়ার প্রোভাইড, আমরা প্রেগনেন্সি থেকে শুরু থেকে
যে কেয়ারটা আমরা দিয়ে থাকি ডেলিভারির আগ পর্যন্ত, অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ারে কী কী করা হয়? প্রমোট ম্যাটারনাল হেলথ, মনিটর ফিটাল গ্রোথ, তারপরে ডিটেক্ট কমপ্লিকেশন আর্লি। মেইন এটা দুটো, যেটা অ্যান্টিনেটাল কেয়ার মেইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ম্যাটারনাল এবং ফিটাল হেলথ মেনটেন করা এবং ডিটেক্ট কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশন আছে কিনা এটা চিহ্নিত করা। তো এটাই হচ্ছে আমার এক্সাম পয়েন্ট। অ্যান্টিনেটাল ভিজিট। তো অ্যান্টিনেটাল ভিজিট আমরা সবাই জানি 4টা ভিজিট থাকে। তো 4টা ভিজিটটা আমার থাকে, কিন্তু হুয়ের বর্তমান ভিজিট সংখ্যা এখানে এখন এই যে আমি হাইলাইট করে দিতে আপনার রিকমেন্ডেড হু ভিজিট কমপক্ষে 8টা ভিজিটের কথা বলা হয়েছে। তো মিনিমাম 4 ভিজিট অবশ্যই দিতে হবে, মাকে সুস্থ রাখার জন্য মিনিমাম 4টা ভিজিট দিতে হবে। তো আমাদের পরীক্ষায় কিন্তু এটাই এ পর্যন্ত হাইলাইট করা হয়েছে 4 ভিজিট, আর 8 ভিজিট কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তো এখানে কিভাবে কোশ্চেনটা আসে? হু মিনিমাম ভিজিট, হু এর মিনিমাম ভিজিট, এই মিনিমাম ভিজিটের কথাটা উল্লেখ থাকে। হু এর মিনিমাম ভিজিট 4 আর হচ্ছে রিকমেন্ডেড ভিজিট 8, দুইটা মনে রাখবেন, মিনিমাম ভিজিট এবং রিকমেন্ডেড ভিজিট। রিকমেন্ডেড ভিজিট যদি কোশ্চেনে থাকে তাহলে আমার 8 দিতে হবে, আর হচ্ছে মিনিমাম যদি থাকে তাহলে আমার 4 সর্বনিম্ন। আর হু অ্যাডভাইস করতেছে 8টা ভিজিট দেওয়ার জন্য, এটা মনে রাখবো। রুটিন এএনসি অ্যাসেসমেন্ট। এএনসি অ্যাসেসমেন্টে আমি কী কী দেখবো? ওয়েট দেখবো, ব্লাড প্রেশার দেখবো, আর তার কোনো এনিমে আছে কিনা, প্যালোর, এডেমা, জেনারেল কন্ডিশন, নিউট্রিশনাল স্ট্যাটাস, ইউরিনারি সিমটম অ্যান্ড ডেঞ্জার সাইন, কোনো ডেঞ্জার সাইন আছে কিনা, এগুলো আমরা রুটিন এএনসি কেয়ারে খেয়াল করব, এটাই আমার বিষয়। এছাড়া আরও কি অ্যাসেসমেন্ট করবো, সেটা ফান্ডাল গ্রোথ ঠিক আছে না, ফিটাল মুভমেন্ট, ফিটাল হার্ট রেট, ফিটাল প্রেজেন্টেশন ইন আর্লি প্রেগনেন্সিতে ফিটাল প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আমার পরীক্ষায় থাকবে। ব্লাড প্রেশার অ্যাসেসমেন্ট করব, তার কেন যে আমার প্রেগনেন্সি সময় তার এক্লাম্পসিক কোনো হাই সিমটম আছে কিনা, এই বিষয়ে আমরা ব্লাড প্রেশার দেখতে হবে। এরপর আমার প্রোভাইড কি কি দিতে পারবে সেটা কিন্তু আমার আছে, যে কি কি ঔষধ দিতে পারে এবং কি কি অ্যাডভাইস করতে পারে সেই বিষয়ে কিন্তু আমার পরীক্ষায় আসে। কি হচ্ছে? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আচ্ছা আয়রন সাপ্লিমেন্ট দিতে পারে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ব্লাড ক্রস কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। অর্থাৎ মিডওয়াইফ কিন্তু এই বিষয়ে ব্যবস্থা নিতে পারে। যদি পরীক্ষার কোশ্চেন যদি ঘুরে আসে যে মিডওয়াইফ প্রেগনেন্সিতে বা এএনসিতে কী কী মেডিসিন অ্যাডভাইস করতে পারে, সেখানে আয়রন থাকতে পারে, ফলিক অ্যাসিড থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে এবং ভিটামিন B12 এগুলো থাকতে পারে। এছাড়া যে ডিজিজ রিলেটেড যেগুলো থাকবে, মায়ের যে জেস্টেশনাল ডায়াবেটিস, ম্যাটারনাল ডায়াবেটিস কী কী কারণ হতে পারে, এটা আমরা এএনসিতে আমরা চেক করব। ম্যাটারনাল ডায়াবেটিস রিলেটেড যেগুলো আছে জিডিএম বলা হয়, জিডিএম জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এই ওভারওয়েট, অর্থাৎ জেনারেল ডায়াবেটিসের যে সাইন সিমটমগুলো থাকবে সবগুলোই থাকবে, ঠিক আছে, সবগুলোই থাকবে। সুতরাং আমরা মেডিসিনে এটা নিয়ে বেশি আলোচনা করব, তাই এই ডায়াবেটিস নিয়ে এখানে আর আলোচনা করতেছি না। প্রি এক্লাম্পসিয়া আমাদের জানার বিষয়। প্রি এক্লাম্পসিয়া সাধারণত 20 সপ্তাহ থেকে শুরু হবে। কী হাইপারটেনশন থাকবে, পাশাপাশি কি থাকবে, যে আরও সিরিয়াস প্রেগনেন্সি যে কমপ্লিকেশন থাকবে কী থাকবে সেটা দেখি, এলিভেটেড ব্লাড প্রেশার বৃদ্ধি পাইতে থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে, হেডেক থাকবে, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকবে, ইকুয়েস্টিক আপার অ্যাবডোমিনাল পেইন থাকবে। এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু বাড়তেই থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন জানার বিষয়, এক্লাম্পটিক সিমটম, ঠিক আছে, এইভাবে আমার পরীক্ষায় আসতে পারে। তো এখান থেকে আবার প্রি এক্লাম্পসিয়ার যদি আমার প্রি এক্লাম্পটিক যে সিমটমগুলো, ব্লাড প্রেশার বৃদ্ধি, প্রোটিন ইউরিয়া, মাথা ব্যথা, ভিজুয়াল ডিস্টারবেন্স, এগুলোর সঙ্গে সঙ্গে যদি আরও কনভালশন থাকে তাহলে সেটাকে আমরা এক্লাম্পসিয়া বলবো, ঠিক আছে। কিছু নেই, মেইন যে টপ পয়েন্টটা সেটা হচ্ছে এক্লাম্পসিয়া এবং প্রি এক্লাম্পসিয়ার মধ্যে পার্থক্য, বাকি সবগুলোই ঠিক থাকবে, পাশাপাশি শুধু খিঁচুনি থাকবে। তো এটা ম্যানেজ করার জন্য যেটা থাকবে সেটা তো ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ নিয়ে আমরা আলোচনা করব। ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে আসে এবং এটা ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার পরে কি কি টক্সিসিটি হতে পারে সেগুলো দেখবো। রেসপিরেটরি রেট, ডিপ টেন্ডন রিফ্লেক্স, ইউরিন আউটপুট, লেভেল অফ কনসিয়াসনেস, এগুলো সবগুলো দেখতে হয়। রেসপিরেটরি রেট কমে গেলে দেওয়া যাবে না। এরপরে ডিপ টেন্ডন রিফ্লেক্স থাকতে হবে, ইউরিন আউটপুট আছে কিনা এটা খেয়াল করতে হবে এটা। এরপর অ্যান্টিডট, যদি এটা বেড়ে যায়, যদি সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হয়। ম্যাগনেসিয়াম সালফেটের অ্যান্টিডট কি, এটা কিন্তু আমার পরীক্ষায় আসছে, এটা আমরা মনে রাখবো।
হাই রিস্ক প্রেগনেন্সি, হাই রিস্ক প্রেগনেন্সিকে কী বলা হয়? সিভিয়ার এনিমিয়া, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, ডায়াবেটিস মেলাইটাস, মাল্টিপল প্রেগনেন্সি, সবগুলোকে হাইপারটেনসিভ বলা হয়, হাই রিস্ক প্রেগনেন্সি। ডেঞ্জার সাইন ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে ডেঞ্জার সাইনগুলো কী কী সেগুলো আমার কিন্তু পরীক্ষায় আসে। ভ্যাজাইনাল ব্লিডিং, ফিজিবল যেটা হচ্ছে সেটা আমার ভ্যাজাইনাল ব্লিডিং, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার হেডেক, তারপর ব্রেড ভিশন, কনভালশন, ডিফিকাল্টিস ব্রেথিং, হাই ফিভার, লিক অফ ফ্লুইড, অ্যামনোটিক ফ্লুইড লিকেজ হয়ে, রিডিউস অ্যাবসেন্স অফ ফিটাল মুভমেন্ট কমে যাওয়া, এই সবগুলো হচ্ছে আমার ডেঞ্জার সাইন। আমরা খেয়াল করে দেখব যে কোনটার পর কী হচ্ছে। আমরা এএনসি সময় কি কি হেলথ এডুকেশন দিতে পারি, এটা নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে, এটা আমাদের থিঙ্কিং বের কোশ্চেন, তবে এটা নিয়ে বেশি কথা বলার এখানে কারণ নেই। তারপর এই অধ্যায়ের উপরে আবার আমাদের যে শর্ট কোশ্চেনগুলো ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন, শর্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এই কোশ্চেনগুলো একটু আমরা পড়ার পরে আমাদের মোটামুটি বিষয়গুলো একটা ধারণা চলে আসবে। তাহলে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো হয়, এই অধ্যায় থেকে বেশি কোশ্চেন হয়নি, 2-3টা কোশ্চেন হচ্ছে, 2-3টা কোশ্চেনের জন্য ওগুলো পড়লেই আমাদের যথেষ্ট। এরপর আমরা চ্যাপ্টার 3 পড়বো। চ্যাপ্টার 3তে আছে লেবার নিয়ে পড়াশোনা আছে। লেবার কী কী হয়, কী কারণে শুরু হয়, কখন শুরু হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের পরীক্ষায় থাকতে পারে। স্পন্টেনিয়াস অনসেট স্বাভাবিক যখন শুরু হয়, প্রোগ্রেসিভ সেন্টার সার্ভিস ডাইলেটেশন শুরু হবে। তারপর অনেক সময় কিন্তু পেইন নিয়ে আসে, পেইন নিয়ে থাকলে কিন্তু সার্ভিসের কোনো প্রগনোসিস থাকে না, সার্ভিস ডাইলেট হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেবার বলতে পারি না, এটা ফলস লিভার পেইন শুরু হয়। আমাদের যেটা ট্রু লেবার পেইন, ট্রু লেবার পেইন কী হলে যে ট্রু লেবার ইজ ক্যারেক্টারাইজড বাই রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন, একটা রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন হবে, যে ট্রু লেবার ইউটেরাইন কন্ট্রাকশন নিয়মিত হবে, সময়ের সঙ্গে স্ট্রঙ্গার, লং, মোর ফ্রিকুয়েন্ট, পাশাপাশি সার্ভিস ডাইলেটেশন ঘটবে। তো এই সিমটমগুলো যদি ট্রুলি থাকে তাহলে কি হবে? ট্রু লিভার পেইন। ইম্পর্ট্যান্ট ফিচার কী কী থাকবে? আমরা ট্রু লিভার পেইনের ইম্পর্ট্যান্ট ফিচারগুলো যেটা দেখি, যেটা আমাদের জানার বিষয়, এটা থাকবে। রেগুলার কন্ট্রাকশন থাকবে, ইনক্রিজ ইন্টেন্সিটি বাড়বে, ইনক্রিজ ফ্রিকুয়েন্সি, তারপর সার্ভিস ডাইলেটেশন থাকবে, প্রগনোসিস যে ইফেক্টিভ, তারপর শো প্রেজেন্ট থাকবে, আমরা শো দেখতে পাবো। আমরা ফার্স্ট স্টেজ অফ লেবারে দেখবো সার্ভিস কী হবে, থাকবে এনফোর্সমেন্ট থাকবে, সার্ভিস ডাইলেটেশন থাকবে, প্রগনোসিভ ইউটেরাইন কন্ট্রাকশন থাকবে, ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। এটা আমার ফার্স্ট যে স্টেজে, সেগুলো আমি হিসাব করব। তো ফার্স্ট স্টেজের ফেজ কয়টা? অ্যাক্টিভ ফেজ, লেটেন্ট ফেজ। অ্যাক্টিভ ফেজ কী হচ্ছে? দ্য অ্যাক্টিভ ফেজ অ্যাসোসিয়েট উইথ প্রগনোসিস সার্ভিস ডাইলেটেশন টুয়ার্ডস ফুল ডাইলেটেশন, সার্ভিস ডাইলেট হবে, সাথে সাথে ফুল ডাইলেট হবে, এটাকে অ্যাক্টিভ ফেজ বলা হয়। অ্যাক্টিভ ফেজ ফার্স্ট সার্ভিস ডাইলেশন কত হবে? অ্যাক্টিভ ফেজে ফার্স্ট 4 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত। ফার্স্ট স্টেজ ইন 10 সেন্টিমিটার। ফার্স্ট স্টেজ কখন শেষ হবে? তখন সার্ভিস 10 সেন্টিমিটার ডাইলেশন হবে, তখন এটা ফার্স্ট স্টেজ শেষ হবে। সেকেন্ড স্টেজ অফ লেবারে কি থাকবে? সেকেন্ড স্টেজ অফ লেবারে ফুল সার্ভিস ডাইলেশন থাকবে, ডিসেন্ট অফ ফিটাস, ফিটাস নিচের দিকে চলে আসবে, ম্যাটারনাল বার্থ ডাউন ইফোর্ট বার্থ অফ বেবি। তো সেকেন্ড স্টেজ ইমস উইথ ডেলিভারি অফ দ্য বেবি, এটা হচ্ছে আমার পরীক্ষার বিষয়, যেটা হচ্ছে সেকেন্ড স্টেজ আমার কখন শুরু হয় বা শেষ হয়। শুরু হয় কত? 10 সেন্টিমিটার ডাইলেশন হওয়ার পর সেকেন্ড স্টেজ শুরু হয়, ফার্স্ট স্টেজ শেষ হয়। আবার ফিটাস ডেলিভারি হওয়ার পর যেটা স্টেজ শুরু হয় সেটা হচ্ছে থার্ড স্টেজ। মেকানিজম অফ লেবারের ধাপগুলো আমাদের এখন অত বেশি গুরুত্বপূর্ণ নয়, এই জন্য এগুলো আমি অ্যাভয়েড করে যাচ্ছি, আপনারা একবার পড়বেন। এরপর আমরা আসি পার্টোগ্রাফ। পার্টোগ্রাফ নিয়ে আমরা যে পরীক্ষায় থাকবে সেটা হচ্ছে পার্টোগ্রাফে কী কী দেয়, ফিটাসের ক্ষেত্রে কী দেওয়া হয়, লিভারের ক্ষেত্রে কী হয়, ম্যাটারনাল কন্ডিশনে কী কী দেখা হয়। 3টা ধাপ আছে, 3টা ধাপের ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা আলাদা বিষয়গুলো থাকতে পারে। তো আমরা একটু গড়ে দেখি, সেটা হচ্ছে ফিটাল কন্ডিশন, ফিটাল হার্ট রেট দেখবো, এটা ঠিক আছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইড কালার কেমন, অ্যামনিওটিক ফ্লুইড কেমন আসতেছে। অ্যামনিওটিক ফ্লুইড দেখেই কিন্তু আমরা বাচ্চার অবস্থান অনেক সময় নির্ণয় করা যায়। অ্যামনিওটিক ফ্লুইড যদি ব্লুইশ কালার হয় তাহলে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, এটা যদি আবার যে
ব্রাউন কালার হয় তাহলে সেটা আরও খারাপ কন্ডিশনের দিকে যাচ্ছে। এই বিভিন্ন প্রকার সাইন কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড বহন করে। মোল্ডিং, ডিগ্রি অফ দ্য ফুল স্কাল মোল্ডিং সেটা ঠিক আছে কিনা এটা দেখা হয়। তারপর লেবার প্রগনোসিস, লেবারের ক্ষেত্রে কী হচ্ছে, সার্ভিস ডাইলেট কতটুকু খুলছে এটা কিন্তু আমাদের পার্টোগ্রাফে উল্লেখ থাকে। ডিসেন্ট, ফিট পালপেবল, ফিটাল হেড কতটুকু নেমে আসছে, ইউটেরিয়ান কন্ট্রাকশন নাম্বার 10 মিনিট ডিউরিং 10 মিনিট কন্ট্রাকশনের সংখ্যা, স্থায়িত্ব কতক্ষণ একটা কন্ট্রাকশন হচ্ছে সেটা কিন্তু যাওয়া যায়। এই পর্যন্ত এটা কিন্তু লিভারের প্রগনোসিস সম্পর্কে জানা যায়। এবং ম্যাটারনাল কন্ডিশনে কী কী জানা যায়, মায়ের ক্ষেত্রে কী হচ্ছে, মায়ের পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার এবং আউটপুট সম্পর্কে আমার এই পার্টোগ্রাফে উল্লেখ থাকে। তো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে আমার পরীক্ষায় কী আকারে থাকতে পারে, অর্থাৎ অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন। পার্টোগ্রাফে দুইটা লাইন থাকে, ইম্পর্টেন্ট লাইন আমরা দিছি অ্যালার্ট লাইন 1 সেন্টিমিটার আওয়ার প্রচলিত, তারপরে অ্যাকশন লাইন কত থাকে 4 আওয়ার্স, দ্য রাইট অফ লাইন অর্থাৎ প্রথম লাইনের থেকে 4 ঘন্টা পর পরের লাইন থাকে, ঠিক আছে, 4 ঘন্টা ডান দিকে থাকে। তো এখান থেকে আমার বিশেষ করে তথ্য আমি জানতে পারি যে প্রেগনেন্সিটা কি ঠিকমতো হচ্ছে না হচ্ছে না, সেটা কোনো বিপজ্জনক সিমটম আছে কিনা, বা এটা আমার কি ব্যবস্থা নেওয়া দরকার। তো অ্যালার্ট লাইন এটা যদি ঠিকমতো যায়, গ্রাফের সঙ্গে চলে যায়, তাহলে কিন্তু আমার প্রেগনেন্সি ঠিক আছে। আর যদি অ্যালার্ট লাইন অ্যাকশন লাইনের ক্রস করে চলে যায় তাহলে প্রেগনেন্সি আমার ডেঞ্জার। এই বিষয়গুলো আমার খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো আমি পার্টোগ্রাফ থেকে জানতে পারি, এই জন্য পার্টোগ্রাফ প্রেগনেন্সির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। থার্ড স্টেজ অফ লেবার, থার্ড স্টেজ অফ লেবারের মেইন একটা কথা সেটা হচ্ছে যে প্লাসেন্টা আউট করা, প্লাসেন্টা আউট করে, প্লাসেন্টা যে আউট হয় এটা হচ্ছে থার্ড স্টেজ লেবার। অক্সিটোসিন, অক্সিটোসিন কি করবে আমাদের, অক্সিটোসিন যে পারফেক্ট ইউটেরাইন ইউট্রোটনিক প্রিভেন্ট পোস্টপার্টাম হেমোরেজ, ইউটেরোটনিক। অক্সিটোসিন হচ্ছে আর একটা নাম মনে রাখবে ইউটেরোটনিক, এটা কি করে হেমোরেজ প্রিভেন্ট করে, এই জন্য আমরা অক্সিটোসিন ব্যবহার করে থাকি। আমাদের পরীক্ষায় যে অধ্যায় থেকে কোশ্চেনটা আসছিল সেটা আমরা একটু খেয়াল করি। আমাদের পরীক্ষার জন্য আসছিল কি হচ্ছে 22-এ আসছে, 25-এ আসছে, MATSL কম্পোনেন্ট অফ অক্সিটোসিন অ্যাডমিনিস্ট্রেশন। এটা কি করবো, অক্সিটোসিন টাইমিং ইমিডিয়েট আফটার ডেলিভারি অফ দ্য বেবি অ্যান্টেরিয়র শোল্ডার অ্যাকর্ডিং টু দ্য স্টেট এক্সাম রেফারেন্স, অর্থাৎ আমার যেটা দিতে হবে এক্সাম, অর্থাৎ আমার যে থার্ড স্টেজ ম্যানেজমেন্ট করতে যে ড্রাগ ইউজ করা হয় সেটা হচ্ছে আমার ইউটেরোটনিক অক্সিটোসিন। আবার আমার প্লাসেন্টা ডেলিভারি করার জন্য যে ওষুধটা আমার দেওয়া হয় সেটা হচ্ছে অক্সিটোসিন। ইউটেরাস পূর্ব অবস্থায় ফিরে আসার জন্য যে অক্সিটোসিন ব্যবহার করা হয় সেটা হচ্ছে অক্সিটোসিন। সুতরাং এই থার্ড স্টেজ মানে প্লাসেন্টা আউট এবং ড্রাগ ইউজ মানে অক্সিটোসিন। এই কথাগুলো আমার পরীক্ষায় ঘুরে ফিরে থাকে, সুতরাং এটাই দেখেন কীভাবে পরীক্ষায় আসতে, এটা আমার মনে রাখা দরকার। এইভাবে কিন্তু পরীক্ষায় আসে ঘুরে ফিরে, আমার অত সহজভাবে চিন্তা করলে কিন্তু পরীক্ষায় হবে না, একটু ডিপলি চিন্তা করতে হবে, তাহলেই এই কোশ্চেনের উত্তরগুলো আমরা একসঙ্গেই পাবো। প্লাসেন্টা সিপারেশন, সিমটম অফ প্লাসেন্টা সিপারেশন, এই নিয়ে আমাদের পরীক্ষায় থাকে, যদিও আমাদের অ্যাডমিশন পরীক্ষায় আসেনি বা অন্য অন্য পরীক্ষাগুলোতে আমাদের সিমটম অফ প্লাসেন্টা সিপারেশনের সিমটম কী করবে, সাডেন ঘুষ অফ ব্লাড, হুট করে একটা চলে আসা, এটা কিন্তু 1 নম্বর সাইন, এটাই আমাদের পরীক্ষায় থাকে। আমরা বিশেষ করে যে কম্প্রিহেন্সিভ পরীক্ষাগুলো দিয়ে আসছি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে আসছি, সেখানে এই পয়েন্টটাই উল্লেখ থাকে, পরবর্তীতে আরও পয়েন্টগুলো থাকতে পারে। ফোর্থ স্টেজ অফ লেবার, ফোর্থ স্টেপ কী হবে, ইউটেরিটনিক, ভাইজানাল ব্লিডিং, ফাস্ট ব্লাড প্রেশার, তারপরে জেনারেল কন্ডিশন, ব্লাডের স্টেটাস, এগুলো আমার খেয়াল করতে হবে। মেইন অবজারভেশন আমি কী কী খেয়াল করব, ডেলিভারি হওয়ার পর কী কী খেয়াল করব এটা। তো আর এখান থেকে বেশি কিছু পয়েন্ট আমাদের পরীক্ষার মতো আসার কিছু নেই, যে পয়েন্টগুলো আমাদের পরীক্ষায় আসে হাইলাইটগুলো সেগুলো আমরা হাইলাইট করে দিয়েছি। তো আবার পরবর্তীতে আমাদের শর্ট কোশ্চেন আকারে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আমি উল্লেখ করে দিয়েছি, আপনারা এগুলো দেখতে পারবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি আপনারা এই পর্যন্ত আজকে পড়েন, একটু রিভাইজ করেন, যেহেতু আগামীকালকে আবার ক্লাস হবে, আমাদের 3টা টপিক, বাকি আরও 2 দিন 3 দিন আমরা পড়বো, মানে এটা একটা বড় সাবজেক্ট, আমাদের একটু ভালো করে করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।